শুভ সকাল। আজ বাংলা 15ই মাঘ 1425 শীতকাল, ইংরেজি 28 জানুয়ারি 2019 সোমবার। 21 টেলিভিশনে সকালের সরাসরি আয়োজন 21 সকালের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি সেজিতি বিনতে রশিদ। প্রিয় দর্শক, আজ আমার সাথে অতিথি আড্ডা স্টুডিওতে উপস্থিত আছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা রত্না কবির। আজকের আমন্ত্রিত অতিথির সাথে সরাসরি কথা বলতে ফোন করুন 889925 এবং 889926 এই নম্বরে। চলুন চলে যাই অতিথি আড্ডায়। আপু শুভ সকাল, স্বাগত আমাদের আজকের 21 সকালে। আপনাকেও শুভ সকাল, যারা দেখছে সবাইকে শুভ সকাল। কেমন আছেন? অনেক ভালো আছি। অনেক ভালো লাগছে অনেকদিন পর আমাদের এই অতিথির আড্ডায় আপনাকে পেয়ে। যেরকমটা বলছিলাম, বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা। রূপালী পর্দার ব্যস্ততার পাশাপাশি আমরা অনেকেই জানি আপনি এখন আইন পেশার সাথে জড়িত আছেন। তো একটু জানতে চাই যে যেটা বলছিলাম যে রূপালী পর্দার সেই ব্যস্ততা, ঝলমলে সেই জায়গার ব্যস্ততার পাশাপাশি এখন অন্য একটা সেক্টরেও একটা ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে। তো সবকিছু মিলিয়ে এই যে সকালবেলা এখানে আসলেন, কেমন ভাবে সবসময় সকালটা শুরু হয়? নিশ্চয়ই কাজে যাওয়ার একটা প্রেশার থাকে। আসলে আমার সকালটা শুরু হয় একদম একদিক দিয়ে ফজরের আজান দিচ্ছে, আরেক দিক দিয়ে আমি উঠছি। আচ্ছা, মোরগ ডাকে গ্রামে শুনেছেন, মানে ওরকম একটা ব্যাপার। আমি ওই টাইমটাই উঠে যাই। আচ্ছা। তখন থেকে সকাল শুরু হয়। আসলে সারাটা দিন যে কিভাবে যায় আমি নিজেও জানি না। আগে একটা সময় 5টা বাজে উঠে কখন শুটিং এ যাব, ওই টাইমটা হ্যাঁ একটা ব্যস্ততা ছিল। এখন দেখা যায় কোর্টে যাচ্ছি, প্র্যাকটিস করছি, দেন এই যে আজকে চলে আসলাম। মানে এইভাবে বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ততা ভালোই লাগে। এটাও মনে হয় একটা সিনেমার শুটিং করছি। আচ্ছা। ছবিতে যেমন একটা ক্যারেক্টারে সকালবেলা একটা ক্যারেক্টার করছি, দুপুরবেলা দেখা যাচ্ছে লাঞ্চের একটা পারফর্ম করছি, আবার কারো বউ হচ্ছি, কখনো মেয়ে হচ্ছি, কখনো অ্যাডভোকেট হচ্ছে, কখনো ডাক্তার হচ্ছি। তো বাস্তব লাইফটা এরকম হয়ে গেছে, এভাবেই চলে যায়। হ্যাঁ। তো সব সময় কি যেটা বলছিলেন যে ফজরের আজানের সাথে সাথে নিজে ঘুম থেকে উঠে যান, তার মানে কি আপনার রাতে ঘুমোতে যাওয়া হয়? নিশ্চয়ই রাত জাগার অভ্যাস। তাড়াতাড়ি আমাকে 10টার পরে কেউ পাবে না, বিশেষ করে এখন। আগে ছিল এটা, ফিল্মে আসার পরে কিছুদিন 12টা বেজেছে, বাট আমি শুটিং এর টাইমেও 10টার পরে কেমন যেন ঘুমিয়ে যাই। তখন মনে হবে আমি একদম আনাড়ি একজন আর্টিস্ট। 10টার পরে আমার পারফর্মও হয় না, ঘুমিয়ে পড়ি আমি। সব মানে আপনি যেটা বলছিলেন যে যেই নিয়মের ভেতরে আমাদের প্রত্যেকটা মানুষেরই আসলে চলা উচিত, যে রাতে তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া, সকালবেলা ঘুম থেকে সকাল সকাল ঘুম থেকে ওঠা, নিজেকে যে নিয়মের ভিতরে রাখতে পেরেছেন। নিজেকে আমি রাখিনি, এটা বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো আমার নানুকে। আমার নানু এখনো আমাকে লালন পালন করে। ছোটবেলা থেকে আমি নানুর কাছে মানুষ, তো উনি ফজরের নামাজটা পড়তেন, আমি ওনার পাশে জায়নামাজ বিছিয়ে দিত। আমি নামাজ পড়তাম না, তখন হামাগুড়ি খেতাম। এভাবে এভাবে দেখা গিয়েছে একটা অভ্যাস হয়ে গেছে। আবার 8টার মধ্যে উনি মশারির নিচে ঢুকাই পড়তো আমাকে ঘুম পাড়াতে। এভাবে এখনো দেখা যায় নানু আমার সাথেই থাকেন সবসময়, আমাকে ছেড়ে উনি কোথাও যাননি। এখনো রাতের বেলা বেশি দেরি হলে কিংবা সকালে না উঠলে ওনার ঘুটঘুট ঘুটঘুট করে হাঁটাহাঁটিতে আমি উঠে যাই। বাহ, ভীষণ চমৎকার। ওনাকে থ্যাঙ্কস বলা উচিত এটার জন্য। ভালো লাগছিল শুনতে। তো একটু এখন কাজের ব্যস্ততা নিয়ে জানি যে এখন কি কি কাজ করা হচ্ছে? এখন কাজ তো সবসময়ই করে যাই। আগে ব্যস্ততাটা যেমন অনেক বেশি ছিল, ফিল্ম নিয়ে ভাবতাম। এখন ফিল্মের কাজ আসলেও একটু চিন্তা করে ধরতে হয়, বিকজ অফ একটা মুভি করতে 15 থেকে 1 মাস টাইম স্পেন্ড হয়ে যায়। ওই টাইমটা যখন আমি একটা জায়গায় চলে যাব, তখন দেখা যায় আমার এত কষ্ট করে আমি এই যে ফিল্ম করে তারপর লটা প্র্যাকটিস করেছি কিংবা পড়াশোনা শেষ করেছি, ওটাতে অনেক মানে ওটার জন্য অনেক ক্ষতিকর হয়ে যায়। ফিল্মে ছোটবেলা যেভাবে টাইম দিয়ে দিয়ে আজকে এখানে এসেছি, ওখানে চাচ্ছি আমি একটু টাইম দিয়ে কিছু কাজ শেখার। এখন তো শেখার সময়, এখন ওখানে একটু টাইম বেশি দিতে হয়, যার কারণ ফিল্মটা একটু কমিয়ে নিয়ে এসেছি। তারপরেও কাজ করেছি, 4টা মুভি রিলিজ হবে সামনে। এটার মধ্যে অন্যতম একটি ছবি, এটা আমাদের একজন রফিকুল ইসলাম প্রযোজিত, সত্যরঞ্জন রোমান্স পরিচালিত পরাণ পাখি একটা ছবি মুক্তি পাবে। জুয়েল ফার্সি পরিচালিত অরুণ বরুণ কিরণমালা রিমেক একটা মুভি। রকিবুল আলম রাকিব পরিচালিত নষ্ট মন্না, তাজুল ইসলাম এডিন পরিচালিত কঠিন লড়াই, এগুলো রেডি আছে। আর নাটকের কাজ করছি, অনেক বিজ্ঞাপনে কাজ করছি এখন বিশেষ করে।
আচ্ছা আচ্ছা, তো সিনেমার যে কথাগুলো বলেন যেগুলো সামনে রিলিজ পাবে সেগুলোতে একটু জানতে চাই যে আপনার নিজের ক্যারেক্টারগুলো কিরকম বা আমার ওই গল্পটা যে কি ধরনের। ছবির নাম পরাণ পাখি, পাখি ক্যারেক্টারে কাজ করেছি, অরুণ আচ্ছা। বরুণ কিরণমালার কিরণমালা চরিত্রে কাজ করেছি। এটাই তো বলছিলেন যে এটা একটা রিমেক করা হচ্ছে হ্যাঁ, সিনেমাটা। রিমেক করা হচ্ছে। পরাণ পাখিটা রিমেক না, মৌলিক গল্প। অরুণ বরুণ কিরণমালাটার আগের সেই কবরী ম্যাডাম যেটা করেছিল ওই ক্যারেক্টারে কাজ করেছি আর কি। আচ্ছা, তো এটা নিয়ে একটু জানি, যেহেতু রিমেকের কথা বললেন যে একটা সময় যেটা দর্শকরা বা রূপালী পর্দায় দেখে ফেলেছে সেটাকে নতুন ভাবে আবার চিত্রায়িত করে পর্দার সামনে আনা, এই জায়গাটাতে কাজ করতে যে নিজের কাছে কি কোনো চ্যালেঞ্জ মনে হয়েছে? এটা কারণ তো- একটা জিনিস মানুষ দেখে ফেলেছে, এক ধরনের এক্সপেকটেশন হয়ে গিয়েছে, সেই জায়গাতে নিজে আবার নতুন ভাবে কাজ আসলে করা। চ্যালেঞ্জের সাহস তো নেই, কারণ এটার অভিনেত্রী ছিলেন কবরী ম্যাডাম, ওনার সাথে চ্যালেঞ্জ করার দুঃসাহস মনে হয় না মানে আমাদের বর্তমান চলচ্চিত্রের কারো আছে। তারপরও চেষ্টা করেছি ওনার মতো না, নিজের মতো করে করার, কিছুটা ওনার থেকে শেখার। মানে নিজের মতো করে সুন্দরভাবে জিনিসটা দর্শকদের করেছি। জন্য ফুটিয়ে তোলা। আমরা আমাদের মতো করে যাই আর কি। আচ্ছা, তো আর এগুলো শুনছিলাম সিনেমার কথা যেগুলো সামনে মুক্তি পাবে, তো এগুলো কি এই বছরেই আমরা দেখতে আসলে পাবো? ওটা প্রোডিউসাররা জানেন, ওনাদের ইনভেস্ট ওনাদের অনেক কিছুর উপর ডিপেন্ড করে, সময় সুযোগের উপরে। আশা করছি এবছরই চলে আসবে আমরা ইনশাআল্লাহ। আশাবাদী যে আপনার নতুন সিনেমা আমরা দেখতে পারবো। তো নাটকের কথা বলছিলেন, বিজ্ঞাপন চিত্রের কথা বলছিলেন, নাটকের কি কাজ করা হচ্ছে এখন? নাটকে কাজ করেছি, নাটকে বেশ কয়েকটা নাটকে কাজ করেছি। আসলে আমি নাম ভুলে যাই। বিজ্ঞাপনে কাজ করেছি অনেকগুলো। এটা করার কারণ হচ্ছে খুব অল্প টাইম লাগে, আর এখন আমার ল প্র্যাকটিসের পাশাপাশি আমি যদি কাজ করতে যাই আমি বেছে নেই ওই কাজটাকে যেটাতে একটু সময় কম লাগে। আর কাজ তো ছাড়তে পারবো না, কারণ কাজকে প্রচন্ড ভালোবাসি। সেটা একদমই মিডিয়াতে তাই। ফিল্মই করতে হবে এমন কোনো কথা নেই, কিংবা ছাড়তে হবে এমন কোনো কথা নেই। ফিল্ম, বিজ্ঞাপন, কিংবা দেখা যায় যে কখনো যদি কোনো স্টেজ প্রোগ্রামও আসে ভালো লাগে আমি করে ফেলি। আমি শিল্পকে প্রচন্ড শ্রদ্ধা করি। শিল্পের যে কোনো সেক্টরে আমি কাজ করতে আগ্রহী। তো ওভাবে দেখা যায় যেটাতে টাইম কম লাগে ওই কাজগুলো করছি। যেমন বিজ্ঞাপন করেছি, অনেকগুলো বিজ্ঞাপন করেছি, সময় পেলে আরো করব। বিজ্ঞাপন চিত্রের কাজটা আপনি বলছিলেন যে আপনার যে ল প্র্যাকটিস সেটার সাথে সামঞ্জস্য রেখে আপনি এই কাজটাকে জি। মিলিয়ে করতে পারেন, সময়টা সেভাবে মেইনটেইন করতে পারেন। মেইনটেইন করা যায়। তো যে বিজ্ঞাপন চিত্রগুলো একটা কাজ করলেন সেগুলো কি এখন অন এয়ার হচ্ছে? সেগুলো না, সামনে আসবে। কাজ করেছি বিশেষ করে যমুনা ফিউচার পার্কের ব্র্যান্ড কিউ একটা মল, তারপর ট্রাস্ট মার্ট, ওটার কাজ করেছি একটা ব্রিক্স, একটা ডিটারজেন্ট পাউডারের কাজ করেছি, আর তারপর এমজি ইলেকট্রনিক্স এর অনেকগুলো প্রোডাক্টের কাজ করেছি। এগুলো কাজ করেছি রিসেন্ট এর মধ্যে। আচ্ছা, এখন ভীষণ অনেক চমৎকার। আসলে সব আপনি যেটা বলছিলেন যে ল প্র্যাকটিসের পাশাপাশি ক্যামেরার সামনে আসলে যেটা বলছিলেন যে এখান থেকে তো সরে যাবার আসলে কোনো অবকাশ নেই, যেভাবেই হোক। ভালোবাসি। আসলে আমি ভেবেছিলাম কি লটা শেষ হলে বোধহয় ফিল্ম ছেড়ে দিব। অনেক সময় অনেক অভিমান কাজ করতো লুকানো, যে মিডিয়াতে আর কাজ করব না, একবারে লতে গিয়ে। অভিমানটা কিসের? অভিমানটা ছিল অনেক সময় আমি ফ্যামিলির ক্ষেত্রে খুব অভিমানী। অনেক সময় দেখা যায় যে আম্মুর সাথে রাগ করে আলাদা পাতিল টাতিল কিনে আমি রান্না করার চেষ্টাও করি একই বাসার মধ্যে। তো এই ধরনের দেখা যায় একটু কষ্ট পেলাম কারো কাছ থেকে, তখন ভাবি যে না, আমি ফিল্ম টিম ছেড়ে দিব, একদম ছেড়ে আমার লটা শেষ হোক, শেষ হলে আমি ল প্র্যাকটিস করব, নিজের মতো করে একটা করে থাকবো। আবার লতে গিয়েও ভাবি যে আজকেই ছেড়ে দিব। আমি এই টাইপেরই একটু, বাট আলটিমেটলি আর ছাড়া হয় না। যেটা বলছিলাম, যেমন আমি যখন কোনো মামলার আমার সিনিয়রের সাথে হিয়ারিং এ যাচ্ছি, আমি দাঁড়ায় আছি পিছনে। এখন তো আমরা পিছনে দাঁড়িয়ে শিখবো শুধু, এখন আমাদের শুধু শেখার টাইম, মানে লয়ের এমন পজিশনে আছি আমি। তো ওখানে যখন দাঁড়িয়ে থাকি না, তখন আমি কি ফ্ল্যাশব্যাকে চলে যায়, আমার এফডিসির কথা মনে পড়ে, আমার পুরনো, আমার সিনিয়রের মধ্যে আমি দেখতে পাই আমার পুরনো ছবির ডিরেক্টরদের দেখতে পাই, মানে কেমন যেন একটা পিছনে আমাকে টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু আপনি যেই জায়গাটা যাচ্ছেন সেটাতে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা সময়, একটা খুব important সিরিয়াস একটা সময়। টাইম যাচ্ছে। তারপর আমাকে টেনে নিয়ে যাচ্ছে আমার সেই এফডিসি, সেই মানুষগুলোকে আমি প্রচন্ড মিস করছি। মাঝে মাঝে মনে হয় আমি কি অভিনয় করতে দাঁড়ালাম নাকি এখানে, আমার ক্যারেক্টার না তো। কারণ অনেক অ্যাডভোকেটের ক্যারেক্টার করেছি গাউন টাউন পরে, এরকম একটা এজলাসও ছিল। মনে হয় এজলাসে দাঁড়ানো অবস্থায় আমার মনে হয় আমি সেই পুরোনো দিনে চলে গেলাম, আমি শুটিং করছি। মাঝে মাঝে মনে হয় শুটিং না তো, পরে ভাবছি না, আমি তো আসলে প্র্যাকটিস করছি, ইটস রিয়েল লাইফ। বাহ, তো এই যে এই কথাগুলো বলছিলেন, এটা কি এই জন্য নিজের ভেতরে সবসময় মনে হয় যে আপনি তো অনেক ছোটবেলা থেকে আসলে রূপালী পর্দায় কাজ করা শুরু, এটাই বলছিলাম যে এই ব্যাপারটা কি এই জন্যই আসলে যে আপনি ছোটবেলা আসলে থেকে কাজ খেলার করা? মাঠ পাইনি, আমি কোনো কিছুই পাইনি। আমার খেলার মাঠ ছিল এফডিসি। আমার মানে কৈশোর বলেন,
যৌবন বলেন সবকিছু এই ফিল্মকে ঘিরে, কারণ ক্লাস 7-এ একটা মেয়ে এখানে আসা মানে খেলার টাইমে চলে আসা। একদমই তাই। তো এখানে অনেক অনেক সরি, এখানে আমার জীবনের অনেক কিছু জড়িত, তাই সবকিছুতে এটাকে কেমন যেন একটা মিস করি। একদমই তাই। তো এত ছোটবেলায় সিনেমাতে আসে, এই জায়গাটা একটু জানতে চাই যে নরমালি কিন্তু আমরা এত ছোট বয়সে কাউকে সিনেমাতে আসা মানে এটা কিন্তু শোনা যায় না। তো এত ছোট বয়সে আসার পেছনে নিশ্চয়ই কোনো একটা গল্প আছে, আমরা একটু সেটা জানতে আসলে চাই। আমার ফার্স্ট মুভি ছিল কেন ভালোবাসলাম, যদিও অনেকে জানে ইতিহাস, ইতিহাস আমার থার্ড মুভি। কেন ভালোবাসলাম মুভিটা ছিল একটা বাল্য বিবাহের উপরে, একটা অল্প এজের তখন শিশু আইনে ছিল 14 বছরের নিচে যে কোনো মেয়েকে বিয়ে দিলে সেটা আইনত দণ্ডনীয় অপরাধ। তো ওই অপরাধটাই করছিলেন আমার বাবা, সেই জন্য একটা ছোট মেয়ে দরকার ছিল। তো খুঁজে বের করেছিলেন অজিত রায় নন্দী। আমার ফার্স্ট মুভির প্রযোজক ডিরেক্টর ছিলেন সেলিম আজম সাহেব। তো সেলিম ভাই অজিত দ্বারা আমাকে ওই জন্যই কাস্ট করেছিল যে একটা ছোট মেয়ে দরকার। তখন কাস্ট করেছিল একটা নাচের স্কুল থেকে। আচ্ছা, আমি তখন ক্লাস 7-এ পড়ে বিকেলবেলা চাইতাম, আম্মুকে বলতাম আম্মু একটু খেলি, বাইরে সবাই খেলছে আমি যাই। তো আমার মা খেলাধুলায় আমাকে কেন যেন দিত না, মানে উনি পছন্দ করতো না আমি বাইরে গিয়ে মেলামেশা করি, এটা ওনার একদম অপছন্দের ছিল। ওই টাইমটা উনি কিল করার জন্য আমাকে ডান্সের স্কুলে ভর্তি করে দেয়। ওখানে অনেক ডিরেক্টররা আসতেন, তখন ওনারা খুব এক পর্যায়ে খুব জোর করে আমাকে নিয়ে ওখানে ঢুকানো হলো। আমি দোহারের ফকির বাড়ির মেয়ে। হ্যাঁ, আমাদের ওখানে আমার দাদার নামে প্রতি বছর একটা উরস হয়, হয়তো এখন অডিয়েন্স যারা শুনছেন অনেকে আমাদের বাড়িতে আমার দাদার উরসে যেতেন, কারণ অনেক ডিস্ট্রিক্টে আমি যখন শুটিং করতে যাই কথা উঠলে ওনারা বলে যে আপনাদের বাড়িতে গিয়েছি। এখন ওই বাড়ির মেয়ে আমি, প্লাস হচ্ছে গিয়ে আমার নানা হচ্ছে মোল্লা বাড়ি ফকির বাড়ির মধ্যে একটা কনফ্লিক্ট ছিল আমার এই ফিল্মের ব্যাপারটা নিয়ে। এত কিছুর মধ্যে এখানে কাজ করেছি। আশাটা অতটা স্মুথ ছিল না। খুব স্মুথ মানে কি, আমার খুব যুদ্ধ করতে হয়েছে, বিশেষ করে আমার বাবার সাথে করে টোরে। সেই যুদ্ধে কি আপনার মা আপনাকে পূর্ণাঙ্গ হ্যাঁ, সহযোগিতা করেছে? আমাকে প্রচন্ড হেল্প করেছে, ডান্স শিখিয়েছে। বাবার সাথে মার একটা লেগে গেল, তুমি কেন ডান্সের স্কুলে ভর্তি করলা, ওখান থেকে দেখলো এটা ওটা মেয়ে এখন কান্নাকাটি করছে, আচ্ছা একটা মুভি করুক তারপর ব্যাক করে চলে আসুক। তো ওই ছবিটা এত সুপার ডুপার হিট হলো, ওই ছবিতে কাজ করা অবস্থায় আমি আব্বু বলে ডাকি নায়করাজ রাজ্জাক, ওনার ছবিতে আমি কাস্ট হলাম। আমার সেকেন্ড মুভি। থার্ড মুভিতে আমি কাস্ট হলাম কাজী হায়াত পরিচালিত ইতিহাস। ইতিহাসটা আমার জীবনে একটা ইতিহাস হয়ে ছিল, ওই ইতিহাসের পর আমাকে আর ব্যাক করতে দেয়নি ফিল্ম। আমরা ইতিহাসটা যে ইতিহাস হয়ে আছে এই জায়গা থেকে আমরা ফিরবো, একটা বিরতির সময় হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে স্বাগত 21শে সকালের সরাসরি আয়োজনে। এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের চলচ্চিত্র অঙ্গনের প্রিয় মুখ চিত্রনায়িকা রত্না কবির। আজকের আমন্ত্রিত অতিথির সাথে সরাসরি কথা বলতে ফোন করুন ৮১-৯৯২৫ এবং ৮১-৯৯২৬ এই নম্বরে। চলুন ফিরে যাই অতিথির কাছে। আপু, বিরতির আগে একটা চমৎকার আড্ডা হচ্ছিল, যে জায়গা থেকে আমরা থেমেছিলাম ইতিহাস নিয়ে বলছিলেন যে এই সিনেমাটা আপনার জীবনের একটা মাইল ফলক হয়ে আছে এবং এটার পর আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এই জায়গাটা থেকে জানতে চাই যে ইতিহাস সিনেমাটার যেহেতু আপনি বলছিলেন যে আপনার জীবনের খুব ইম্পর্টেন্ট একটা কাজ হয়েছে, এটা নিয়ে একটু জানতে চাই। কি বলবো ইতিহাসের কথা? মানে এই আপনার যে সিনেমাটার অফার আসলো সেই সময় আপনার ভাবনাটা বা কি রকম চিন্তা ভাবনা কাজ করেছিল তখন? আসলে আমি আমার ফার্স্ট মুভি যখন করি তখনই ইতিহাসের অফার এসেছিল। ইতিহাস, মরণ নিয়ে খেলা, রাজ্জাক আঙ্কেলের সবকিছু একসাথে, তিনটা মুভি আমার একসাথে শুটিং হয়েছিল। তো ইতিহাস মুভিটা আমার কাছে যখন আসে, আমি তখন ইতিহাস না, এই তিনটা মুভি যখন কাজ করছি, ডিরেক্টর আমাকে যা শিখিয়ে দিতেন আমি তোতা পাখির মতো তাই করতাম। অভিনয়ের রও জানি না, রোমান্টিক সিকোয়েন্স থেকে শুরু করে কিছুই বুঝতাম না। জাস্ট উনি দেখিয়ে দিত এভাবে শুতে হবে, এভাবে বলতে হবে, ওভাবে করতে হবে। তখন কি কাজগুলো করতে একটু কঠিন মনে হতো? অনেক কঠিন মনে হতো, অনেক। মানে সকালবেলা উঠে দোয়া কালাম পড়ে তারপরে আসতাম। স্কুলে গেলে টিচারের পড়া না পারলে যে এরকম একটা মুহূর্ত ছিল, আমার এরকম ছিল। আমি খুব কষ্টের ছিল ওই দিনগুলো আমার কাছে। এখন মনে হয় কি বোকা ছিলাম, এনজয় কেন করলাম না। দেখবেন ফার্স্টের দিকের মুভিগুলোতে আমার মানে সাজগোজ সবকিছুতে অপরিপক্কতা একটা দেখলে বোঝা যায় যে শিখিয়ে দিয়েছে কেউ, তার মধ্যে থেকে কিভাবে হিট হয়ে গেছে। কারণ ডিরেক্টর গুলো এমনই ছিল, তারা যা করবেন তাই। আমি যদি 1%ও করতে পারি সেটাও একটা বিশাল কিছু হয়ে যায়। এই কারণে কাজগুলো বের করে আনতে পারতো। হ্যাঁ, বের করতে অবশ্যই এটা কাজী হায়াত কাকার অনেক মানে এই ব্যাপারে অনেক গুণ আছে। উনি এই জিনিসগুলো বের করতে পারে। উনি অনেক আনাড়ি মানুষকে হিট করে ছেড়ে দেয় ইন্ডাস্ট্রিতে। তো সেই সৌভাগ্যটা আমার হয়েছিল। আমি ওখানে কাজ করতে গিয়ে আপনার
প্রশ্নটা কি ছিল আমি ভুলে গেছি। মানে ইতিহাস সিনেমাটার অফারটা আচ্ছা, যখন আপনার হ্যাঁ, কাছে অফারটা আসলো। যখন আসলো আমি বুঝতাম না, ওই জিনিসটা টোটালি মেনটেন করেছিল আমার ফার্স্ট ছবির প্রযোজক অজিত রায় নন্দী। তো দাদা বলেছিল তুই বুঝিস না উনি কে, ছবিটা করতে হবে, হ্যাঁ ছবিটা করবি। আমি আমি তখন ছবিটা সাইন করি। আমার আম্মু অনেক চেয়েছিল, কাজী হায়াত আঙ্কেলের ছেলে ছিল কাজী মারুফ, ওইটা ওর ফার্স্ট মুভি ছিল, আমার থার্ড মুভি ছিল। তো ওনার সাথে কাজ, আমি কাজী হায়াত আঙ্কেলের বাসায় গেলাম, ওখানে আন্টি ছিল, মারুফের আম্মু ছিল, ওনারা সবাই একটা ফ্যামিলি মেম্বারের মতন হয়ে গেলাম। বিশেষ করে ওনাদের বাসায় কাজগুলো বেশি হতো। খুব সুন্দর একটা গল্প নিয়ে। তো প্রথম দিকে যখন কাজ করি কাজী হায়াত কাকা আমাকে বলতেন যে মেয়ে কি যে কাজ করছো বুঝলা না, বুঝতে তুমি পারছো না। বুঝতে পারছো না, এটা বুঝবে। এটার কারণ হচ্ছে কি আমাকে একটা ড্রেস চেঞ্জ করতে আমার খুব আনইজি, মানে আমি খুব অলসতা করতাম। আসলে বাসায় আমি কখনো পানি ঢেলে খেতাম না। আচ্ছা, মানে আমার খুব আব্বু, আদুরে ছিলেন। একটা মেয়ে ছিলাম তো, আমার আব্বু আম্মু সবাই আমাকে এইভাবে এতটা কেয়ারিং করতো। ওখানে যাওয়ার পরে এই কাজগুলো আমার কাছে খুব, মানে ড্রেস চেঞ্জ করে আরেকটা চেঞ্জ করা, আরেকটা পরা, সেই আলসামো করতাম যতটুকু মানে ইয়ে করে পার পেয়ে চলা যায় আর কি, ছেড়ে ছুড়ে। তো ওইভাবে কাকা বলতো যে এই ড্রেসটা চেঞ্জ করো। আমি যখন কাকা এটা পরেই থাকি না, যেটা আছে থাকি না এরকম করতাম। উনি বলতো যে মেয়ে বুঝতেছো না কি কাজ করতেছো, এটা তোমাকে কতদূর নিয়ে যাবে তুমি দেখো। মনে মনে ভাবতাম কি বলে এটা আমাকে কতদূর নিয়ে যাবে। কিন্তু সত্যি সত্যি আসলে সিনেমাটা রিলিজ পাওয়ার পর সত্যি আপনি মানে বুঝতে পেরেছেন। আমি না নিজে টিকিট পেলাম না। আমার একটা অভ্যাস আছে, আমার আম্মু এটা করতেন, বোরকা পরে আমরা টিকিট কেটে নর্মাল মানুষের মতো ছবি দেখতাম, মানে পাবলিকের ওপিনিয়নটা শুনতাম। আমি আর আম্মু মাতবরি করে 3 দিন 4 দিন গেলাম, টিকিট পেলাম না। আমার এক পরিচিত, এই কালকেই কথা হচ্ছিল, উনি টিকিটের জন্য হাত দেওয়ার পরে ব্লেড দিয়ে হাত কেটে দেয় তার। আহ, হ্যাঁ, ব্লেড দিয়ে হাত কেটে দেয় কেন, যে আরেকজন টিকিট নিয়ে গেলে সে পাবে না। এই ধরনের যারা ইতিহাস দেখেছে তারা, এখন যারা শুনছেন তারা জানে যে কি পর্যায়ের একটা হিট মুভি ছিল ওটা। তারপর ওই মুভিটা করার পরে হয় প্রশাসনিক সেক্টর থেকে সবখানে যেখানে যাচ্ছি একটা লেভেল আমাকে চিনে ফেলে, আমার জন্য ভালো লাগে। তারপরে অনেক বিজি হতে পারতাম, স্টাডির জন্য একটু গ্যাপ হয়েছে আমার। আচ্ছা, কারণ স্টাডি করলে দেখা যায় আপনার পার কিন্তু ইয়ারে তারপরেও সবকিছু মিলিয়ে আপনি এখনো মেইনটেইন করে যাচ্ছেন কাজ চেষ্টা করাটা, করছি। ক্যামেরা থেকে আপনি হারিয়ে যাননি। তো আপনি তো বলছিলেন কথা প্রসঙ্গে যে স্টেজের কাজগুলো করা হয়, এখন কিন্তু অনেক শিল্পীদেরকে আমরা দেখি যে পর্দার সামনে কাজ করার পাশাপাশি স্টেজের কাজগুলোও তারা করছে। এই বিষয়ে একটু আপনার কাছ থেকে আপনার মতামতটা জানতে চাই যে এই কাজগুলোকে আপনি কিভাবে দেখেন, বা শিল্পীরা কাজ করছে আপনি কেমন এনজয় করেন? আসলে আমি বলবো, যেমন আমি খুব এনজয় করি। আমার কাছে স্টেজ না, যে কোনো সেক্টরে যেটা অভিনয় আমি করছি, নাচ আমি জানি, আমার শরীর যতক্ষণ সক্ষম কাজ করার জন্য, আমি কেন অক্ষমতাকে প্রশ্রয় দিব? আমি সব সেক্টরে কাজ করে যাব। এক সেক্টর হলো না আরেক সেক্টরে গেলাম, আরেক সেক্টর হলো না আরেক সেক্টরে গেলাম, কিংবা সব সেক্টর আমাকে মূল্যায়ন করছে, আমি টাইম পেলে সব সেক্টরে কাজ করলাম। মঞ্চের ব্যাপারটা যেটা হয়, আমরা তো ফিল্মে কাজ করি, আমাদের ইতিমধ্যে 2-1 জন কাজ করেছে, আমার 2-1 জন বড় বোন কিংবা 2-1 জন বড় ভাইয়েরা কাজ করেছে। তো ওইটা নিয়ে দেখা যায় যে মঞ্চের ব্যাপারটা, আমি বিশেষ করে বলবো গ্রামগঞ্জে কিছু স্টেজের মতো প্রোগ্রাম হয়, হ্যাঁ, ওগুলোতে কাজ করে। তা আমি এটার সম্পর্কে অনেক, আমারও ব্যাড একটা ধারণা ছিল যে কি যেন করে, না হলে এত নেগলেন্সি কেন, এত পিছনে এত কথা বলে কেন, অমুক কাজ করেছে, অমুক পড়ে গিয়েছে দেখে কাজ করছে, চিচি, এরকম নাক ছিটকানো হতো। তখন আমি ইউটিউবের যুগ যেহেতু, এখন ইউটিউবে সার্চ দিয়ে দেখি কি ফিল্মের গানগুলোই একজন হিরো হিরোইন গিয়ে একটা মঞ্চে করছে, দর্শক হচ্ছে আমাদের গ্রাম বাংলার দর্শক। তো ওই গ্রাম বাংলার দর্শককে অনেকে নিম্ন স্তরের দর্শক বলে। আমি জানি না এটার মিনিং কি, নিম্ন স্তরের কারা। এই নিম্ন স্তরের দর্শকদের জন্যই কিন্তু আজকে আমাদের রাজ্জাক শাবানা, আজকের চলচ্চিত্র, আজকের আমরা, আমাদের চলচ্চিত্র সিনেমা দর্শক যারা, তারা কিন্তু খুব কি বলবো, আমি আসলে এগুলো বলতে জানি না, আপার লেভেল লোয়ার লেভেল এগুলো আমি বলতে জানি না। সিনেমা দর্শক যারা, তারা কিন্তু খুব বেশি টাকা পয়সা ওলা বাংলাদেশে কয়জন আছে? আপনি সকালবেলা যখন রাস্তা দিয়ে হেঁটে যাবেন 8টার পরে, আপনি হাঁটতে পারবেন না কেন? গার্মেন্টস পিপলের জন্য, রিক্সা পোলারের জন্য, হকার্সের জন্য। আর অফিস আদালতের জন্য কেমন হয়েছে, রাস্তায় জ্যাম পড়ে গেছে, কিংবা ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য আপনি হাঁটতে পারছেন না। তাহলে বুঝতে হবে আমাদের দর্শক কারা, সব লেভেল মিশ্রিত দর্শক, বিশেষ করে গ্রাম বাংলার দর্শক যারা, তারাই গার্মেন্টসে চাকরি করে, তারাই রিক্সা চালাচ্ছে। ওরা কখনই নিম্ন স্তরের না, ওরা অনেক উচ্চ স্তরের। তো ওদের জন্য যদি সামনাসামনি গিয়ে মঞ্চে কাজ করি, সেটা দোষের কি? আমি করতে রাজি আছি,
অর্থের অভাবে না, কোনো কিছুতে না। এটাকে নিয়ে যে নেগলেন্সি করে, এটাকে দূরীকরণের জন্য আমি কাজ করব, আমার যদি মঞ্চে ভালো অফার আসে। এটা কিন্তু একদিক দিয়ে আপনি যখন স্টেজে কাজ করছেন, যাদের জন্যই কাজ করছেন না কেন, আপনি কিন্তু একজন শিল্পী হিসেবে যারা আমি আপনার শিল্পী। দর্শক, যারা আপনাকে ভালোবেসে আজকের এই পর্যায়ে এনেছে, তাদের জন্য একটা সম্মানও দেখাচ্ছেন আপনি। সেটাই আমি আমার দর্শকদের সাথে একাকার হয়ে যাওয়া হচ্ছে কথা। ওইটাকে কেন নাক ছিটকাবো? ওখানে তো এমন না যে মানে চোর ছিনতাইকারী হচ্ছে দর্শক, এরকম আমার কাছে এরকমই মনে হতো যে কি যেন ওখানে হয়, কি যেন হয়। তো সার্চ দেওয়ার পরে কিংবা আমার যারা কাজ করছে তাদের কাছ থেকে শোনার পরে দেখি যে না, অনেক সম্মানজনক একটা জায়গা। এই জিনিসগুলো নিয়ে আমি বলবো যে একটু ইতিবাচক চোখে দেখে কাজকে কাজের মতো সম্মান করে এগিয়ে চললে শুধু আমাদের সংস্কৃতি চলবে না, আমাদের বাংলাদেশকে ভালোবাসা, কাজকে ভালোবাসা, মানে অবশ্যই। এখানকার জনগণকে ভালোবাসা। সামাজিক স্তর বিন্যাস, ডিসক্রিমিনেশন আমি খুব হেট করি। খুবই মঞ্চে কাজ চমৎকার, আসলে অনেক করবো। সুন্দরভাবে গুছিয়ে আপনি একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা, একটা গুরুত্বপূর্ণ মেসেজ দর্শকদের জন্য দিলেন। খুব ভালো লাগছিল আপু আপনার সাথে কথা বলতে। কথায় কথায় অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আমরা কখন যে পৌঁছে গেছি আমি বুঝতেই পারিনি। খুব ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য, এবং অনেক শুভকামনা সামনে আপনার যে কাজগুলো আসছে সেগুলোর জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আর ক্যামেরার পিছনে যারা আছেন, আমার আজকের সকালটা হয়ে গেল 21-এর সকাল। তো এই সকালটাকে আমি খুব উপভোগ করলাম এতক্ষণ ধরে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আমার দর্শকদেরকে। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, 21-এর সকালের আজকের আয়োজন এখানে শেষ। দেখা হবে আগামীকাল নতুন কোন এক প্রিয় মুখের সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ সকাল।